হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা 15। আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। এই ছেলে স্কুলে চলে গেল ভাত খেয়ে। এইবার আমি আমার একটু ব্রেকফাস্টটা নিয়ে বসেছি আর একটু বিছানাটা গুছাবো। তারপরে তো রান্না বান্না করবোই। এখনো ঠিক করিনি কি রান্না করব। খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতেই মাথায় ঠিক চলবে যে আজকে কি রান্নাটা করব। তো চলো আমি ব্রেকফাস্টটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো? এই যে আমি আজকে খাচ্ছি পাউরুটি আর পায়েস। আমি সাধারণত সকালবেলা দুধ খাই, দুধ দিয়ে রুটি মুড়ি। কিন্তু কালকে না, আনফর্চুনেটলি দুধটা কেটে গেল। রাত্রিবেলা যখন গরম বসালাম, দুধটা কেটে গেল। সেটা ছানা বানিয়ে রেখেছি, ওটা খেয়ে নেবো পরে। আমার আজকে সকালবেলা দুধটা খাওয়া হলো না, তাই এখন পায়েস দিয়ে রুটি খাবো। আর একটু বাদে ওই 12:30 নাগাদ পাকা পেঁপে আছে, দুদিন আগে কেটেছিলাম হাফ, আর হাফটা রয়েছে, ওটা খেয়ে নেবো। পেঁপেটা এত ভালো ছিল না, মানে আমি যতবার পেঁপে কিনেছি এইরকম ভালো পেঁপে, যেমন রং তেমন স্বাদ মিষ্টি, এরকম কখনো পাইনি। দামটাও খুব বেশি নেয়নি, মাত্র 60 টাকা নিয়েছিল, একটা বড় সাইজের পেঁপে। তোমাদের পরে দেখাবো ভিডিওটা, পেঁপেটা কি সুন্দর ছিল। যাই হোক, পেঁপেটা পরে খেয়ে নেবো। তোমরা সবাই কি টিফিন করলে আমাকে কমেন্টে জানিও। এখন এই টিফিন খেয়ে বিছানাটা গুছাবো। একবার সকালবেলার পুরো ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই বর আর ছেলে শুয়ে থাকে বলে এই ঘরটা একটা হালকা ঝাড় পড়ে, কিন্তু বিছানাটা ঝাড়া হয় না। আবার বিছানাটা ঝেড়ে আরো একবার ঘরটা ঝাড় দিতে হয় আমার। বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে রান্নাঘরে যাবো। দেখি রান্নাঘরে রোজ মাছ খেতে খেতে না মুখে চড়া পড়ে যাচ্ছে। মানে বিগত 2 সপ্তাহ ধরে মানে টানা মাছ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে একবার মাটন হয়েছিল, আর একটু চিকেনও হয়েছিল, কিন্তু তা বাদে মাছ আর মাংস ছাড়া আর কিছুই হচ্ছে না। অনেকদিন ডিমও খাওয়া হয়নি। মাছ আমার ভালো লাগে, কিন্তু কি বলতো, মাছের ঝোল, রোজ যে কি মাছের ঝোল বানাবো এটাই আমি ভেবে পাই না। যেমন ধরো কাল আর গত পরশু যেদিন ইলিশ মাছ হয়েছে, একদিন তো হয়েছে সর্ষে বাটা দিয়ে, আর কালকে আমরা খেয়েছি ভাজা। এবার দুবেলা ভাজা মানে তেল খাবে, মাছের তেল। সেটা কি উচিত বলো শরীরের জন্য, দুবেলা মাছের তেল দিয়ে ভাত খাওয়া? আমার ছেলে কিচ্ছু খেতে চাইবে না ইলিশ মাছের, যতই ভালো করে দাও। সবার শেষে ও বলবে খেতে খেতে, না না আমার জন্য মাছ ভাজাই রাখবে। সেই করেছে কালকে, দুপুরবেলাও কালকে মাছ ভাজার তেল দিয়ে ভাত খেয়েছে, রাত্রিবেলাও কালকে মাছ ভাজার তেল দিয়ে ভাত খেয়েছে। মানে দুবেলায় মাছ ভাজার তেল, মানে আমার দিতে ইচ্ছা করছে না, কিন্তু কালকে সত্যি কথা বলতে আর কোনো অপশন ছিল না। আমি ডাক্তারখানায় গেছিলাম তো, তাই জন্য বেশি রান্না করতে পারিনি। ওই আগে রান্না বান্না ছিল, একটু ডাল করেছিলাম আর মাছ ভাজাটাই করেছি, বেশি কিছু করতে পারিনি। এবার বললাম রাত্রিবেলা ডাল আছে, ডাল দিয়ে খা। না না, আমি মাছ ভাজাই খাবো। তো পুরো দিনটা কালকে মাছ ভাজার তেল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে। আর পরশুদিনকে সর্ষে বাটার ঝোল করেছিলাম, সেইটা দিয়ে আমরা একবেলা খেয়েছি আর একবেলা ভাজাই খেয়েছি। তা এই মাছের ঝোল কি করব আমি, রোজ ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যায়। মাছ না থাকলে মনে হয় তোর ঘরে মাছ নেই, কি রান্না করি। আর মাছ থাকলে মনে হয়
মাছের ঝোলটা কি দিয়ে করবো, বোর হয়ে যাই আমি। তো যাই হোক, আমাদের এমনিতে ডালের সাথে কাটাপোনা মাছ ভাজা, ঘি দিয়ে মাছ ভাজা, ইলিশ মাছ তো ভাজাই, এগুলো খায় ওরা। কিন্তু রোজ রোজ তো ভাজাও খাওয়া ঠিক না। আর ভাজা আমি একবেলা খেতে পারি, একবার ডালের সাথে মাছ ভাজা খেয়ে নিলাম, রাত্রিবেলাও কি আর ভালো লাগে? সেই জন্য কিছু একটা করতেই হয়। ঝোল একবেলা মাছ ভাজা দিয়ে খেলেও পরের বেলাটা ঝোল করতেই লাগে। তো সেই জন্য মানে আমি বিরক্ত হয়ে গেছি টানা কদিন মাছের প্রিপারেশন করতে করতে। তা আজকে বলেছি আজকে আমি আর ডিম ছাড়া কিছু করবো না, একটু ডিমের কষা করব। আর দেখি ফ্রিজে কতগুলো চিচিঙ্গা আছে, কি করি বা ভাজা করি, কিছু একটা করে ফেলবো। ভেবেছিলাম একটু নারকেল দেবো, কিন্তু আমার বরের আবার নারকেল খেলেই সাথে সাথে গ্যাস হয়ে যায়, মাথা ধরে যায়। আমরা একটু নারকেল দেওয়া ভালোবাসি। দেখি এখন সময়ের উপর নির্ভর করবে কোনটা করব। তা তোমাদের আজকে দুপুরবেলার মেনু কি? কে কে এই চিচিঙ্গে নারকেল দিয়ে খেতে ভালোবাসো? আর তোমরা মাছের ঝোলগুলো কি দিয়ে করো আমাকে একটু কমেন্টে জানিও। আর একটু নতুন নতুন আইডিয়া পেলে আমারও সুবিধা হবে, আমিও সেগুলো ট্রাই করে দেখবো। কারণ আমার বানানো ঝোলগুলো খেতে খেতে তো আমার জিভে চড়া পড়ে গেছে। যাই হোক, ঝটপট খাওয়াটা সেরে নি। একটা বড় কাজও আছে, সেটা হচ্ছে ওই যে সোমবার দিন যে ঠাকুরটা ভোগ দিয়েছিলাম না, তার সব বাসনগুলো পড়ে আছে, সেই বাসনগুলো মাজতে হবে। তাড়াতাড়ি রান্নাটা না সারলে বাসনগুলো মাজা হবে না। আমি না পায়েস জাতীয় জিনিসটা যতই চামচ দিয়ে খাই না কেন, তারপরে একটু হাত দিয়ে চেটে না খেলে আমার হয় না। একটা মজার গল্প বলবো। আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে একবার গেছি, ওদের বাড়িতে জানুয়ারি মাসে রাম ঠাকুরের একটা কীর্তন হয়, সেটাতে গেছি। এবার যথারীতি পায়েস রান্না হয়েছে, অনেকটাই পায়েস রান্না হয়েছে হাঁড়িতে, বড় হাঁড়িতে। এবার সারাদিনের সব অনুষ্ঠান মিটে যাওয়ার পর যে পায়েসটা বেঁচেছে সেটা মাইমা তুলে রেখেছেন, মানে আমার ভাইয়ের শাশুড়ি মা তুলে রেখেছে। রেখে আমাকে বলছে, বুবু হাঁড়ি রেখেছি। আমি তখন প্রায় শুয়ে পড়েছি বিছানায়, রাত্রির 11টা 11:30 বাজে। আমাকে বলছে, বুবু হাঁড়ি রেখেছি। বলছি হ্যাঁ, বলে হ্যাঁ তুমি পায়েসের হাঁড়ি চেটে খেতে ভালোবাসো। আমি বলছি ঠিক আছে রেখে দিন, আমি কাল সকালবেলা খাবো। বলে না, কাল সকালবেলা পর্যন্ত যদি নষ্ট হয়ে যায়, তুমি ওঠো এক্ষুনি খাও। তারপরে সেই আমাকে আবার জোর করে তুলেছে। আমি সেই রাত্রিবেলা 11:30টার পর হাঁড়ি চাটা শুরু করেছি। অত বড় হাঁড়ি, এবার তো দুধ জাল দিতে দিতে একটা সর পড়ে গেছে, ভেতরে লেয়ার হয়ে গেছে, সেইটা তো আরো টেস্টি খেতে হয়। আমি সেই রাত্রিবেলা চামচ দিয়ে ঘষে ঘষে, আগে হাত দিয়ে ক্রিমি ব্যাপারটা খেলাম, চামচ দিয়ে ঘষে ঘষে, সে ক্যাচ 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 আওয়াজ, বিরক্তও লাগছে, কিন্তু ও তো আমি ছাড়তে পারি না। তারপরে খেলাম, তখন বলে সত্যি বুবু তুমি পারো মায়েরি। আচ্ছা না, আমার পায়েসের থেকে বেশি পছন্দ আমার পায়েসের হাঁড়ির ওই লেগে থাকা চাছিটা, আর যেটা মানে একটা হলুদ হলুদ লেয়ার তৈরি হয়ে যায় না, ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। আর ওটা খেলাম। সেজন্য মানে যখনই মাইমা পায়েস বানায় আর এরকম হাঁড়িটা জলে ভিজিয়ে দিয়েছে, লেগে লেগে আছে, তখনই আমাকে বলে কি জানো, কালকে হাঁড়িটা ভিজিয়ে দিলাম, তোমার কথা মনে পড়ছিল। আমার বাপের বাড়িতে পায়েস করে বলবে, বুবু তোর জন্য বাটিটা রেখেছি খেয়ে নিস। আর আমার বাড়িতে তো আমি আছি, ও শেষে মানে ওটাকে যতক্ষণ না পুরো আবার সেই পাত্রের যে রং সেটা ফিরে আসে, আমি ততক্ষণ কাঁপতেই থাকি, কাঁচাতেই থাকি। এই দেখুন আমার থালাটা দেখে বুঝতে পারছেন পায়েস লেখে নেই আর। আমি খুব ভালো খাই পায়েসের চাচিটা। ঠিক আছে দাঁড়ান আসছি, আমি একটু থালাটা রেখে আসি, পড়ে আছে, সব মাজতে হবে, তাহলে দাগ হয়ে যাচ্ছে, পুজো দিতে হবে। তারপর যাব রান্না করতে। আপনারা কে কে শ্রাবণ মাসের ব্রত পালন করেছিলেন আমাকে জানাবেন। কি বাবাকে যদি ভোগ দিয়ে থাকেন, কি ভোগ বানিয়েছিলেন
সেটাও অবশ্যই জানাবেন। আমি তো এই প্রথম সোমবার পায়েস লুচি সুজি দিলাম, ইচ্ছা আছে শেষ সোমবার বাবা সাবুর পায়েস খেতে নাকি খুব ভালোবাসেন। আসলে বাবা মানে যদিও সবই ওই লোকের কথা, আমরা তো আর জানি না বাবা সত্যি সত্যি কি খেতে ভালোবাসেন। তবে হ্যাঁ এটুকু জানি বাবা পরমান্ন খেতে ভালোবাসেন, মানে পায়েস খেতে ভালোবাসেন। আর ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে জেনেছি যে বাবা নাকি দুগ্ধ জাতীয় যে কোনো খাবার বাবা খেতে খুব ভালোবাসেন। তা সাবুর পায়েস বললে একজন ভালোবাসেন বাবা, তা ঠিক আছে। ওইসব আছেন না মঠের কোনো স্বামীজি বা কোনো ওই মানে এই ধর্মীয় ব্যাপার স্যাপারের সাথে যুক্ত ওই রকম সব লোকজনদের মুখেই শুনলাম যে বাবা এরকম সাবুর পায়েস খেতে খুব ভালোবাসেন। ঠিক আছে, তাহলে যদি বাবা সুস্থ রাখে আমাকে, তাহলে চতুর্থ সোমবার বা শেষ সোমবার যেটা পড়বে শ্রাবণ মাসে সেই দিনকে বাবাকে একটু সাবুর পায়েস করে দেবো, সাবুর পায়েস করে দেবো। দেখা যাক, সবটাই বাবার ইচ্ছা। এবারে তো বাবা আমাকে দিয়ে সুস্থ রেখে পুরোটাই করিয়ে নিয়েছেন। এবং সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল না ভোগের খাবারগুলো, সত্যি বাবার আশীর্বাদ যে ছিল আমার উপর। আর বলে নাকি খাবার যত সুস্বাদু হয় তার মানে ভগবান এসে তোমার প্রসাদ গ্রহণ করেছেন। জানি না আমি, এত সুস্বাদু হয়েছিল। পায়েস সুজি লুচি, ময়দার লুচি কেমন একটা শক্ত খাড়া 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 হয় তো। এই কদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, সেখানেও ময়দার লুচি দিল, পুরো শক্ত খাড়া 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 খাড়া। কিন্তু আমারও ভাজার সময় মনে হচ্ছে লুচিগুলো শক্ত খাড়া হবে, কিন্তু সত্যি কথা যখন লুচিগুলো খাচ্ছি না তখন ওরকম খাড়া খাড়া লাগছে না, তখন ওরকম খাড়া খাড়া লাগছে না। যাই হোক, সবই বাবার কৃপা। হয়ে গেল বিছানা গুছানো, এই কম্বল চাদর এগুলো সব আমাদের এক একজনের এক একটা। এসি চললে তো আমার কম্বল ছাড়া চলে না, মুড়ি দিতে হয় আমাকে। এরা এত বেশি স্পিডে এসি চালায়, ঘর পুরো একদম চিল হয়ে যায়, আমার খুব অসুবিধা হয়। আমার তখন কম্বল ছাড়া আমার হয়ই না। আর আমি যে ট্রেকিং করি তো, এবার আমার বর বলতে থাকবে, তুমি না ট্রেকিং যাও, তাহলে এইটুকু ঠান্ডা সহ্য করতে পারো না? আর না হলে বলবে তাহলে এসি নিলে কেন? কিন্তু ট্রেকিং এ যাই আমি তখন তো গায়ে প্রপার ড্রেস থাকে না, আমার প্রপার ড্রেস থাকে তো গায়ে, 3টে 4টে 5টা লেয়ার পর্যন্ত থাকে। কিন্তু বাড়িতে তো একটা লেয়ারই আছে, তাহলে ঠান্ডা লাগবে না? বোঝে না ওরা। সত্যি কথা, পাহাড়ে গেলে না -15-এও আমার কোনো কষ্ট হয় না। সেটা কি লেয়ার পড়ার জন্য, নাকি পাহাড়কে অত্যাধিক ভালোবাসি বলে আমি ঠিক মানিয়ে নিতে পারি, সহ্য করে ফেলতে পারি, ভগবানের আশীর্বাদ জানি না আমি। কিন্তু পাহাড়ে গেলে আমার সত্যি ঠাকুরের দয়ায় কোনো কষ্ট হয় না। চলো, হয়ে গেছে বিছানা গুছানো, এই যে বিছানা গুছানো হয়ে গেছে। এবার যাই রান্নাঘরে, লাইট পাখাটা অফ করে দিই। লাইট পাখাটা অফ করে দিলাম, এবার রান্নাঘরে চলো। দেখো, ডিমের জল বসিয়ে দিয়েছি। ডিমের জলটা একটু গরম হলে ডিমগুলো একবার গাগুলো ধুয়ে দিয়ে দেবো। জানেন, ডিমের জলের মধ্যে যদি সামান্য একটু ভিনিগার দেওয়া যায়, তাহলে আপনার ফাটা ডিমও না বেরোবে না। অনেকে বলে আটা লাগিয়ে দিতে, ফাটা ডিম তাহলে আর কুলকুল করে বেরিয়ে যাবে না, কিন্তু আমি আটা লাগিয়েও দেখেছি বেরিয়ে যায়। কিন্তু
এই ডিমের জলের মধ্যে, জলটা একটু কুসুম কুসুম গরম বা হলে সেই জলের মধ্যে যদি একটু ভিনিগার দেওয়া যায়, তাহলে ডিমগুলো আর ফাটা থাকলেও বেরোবে না, আর এমনিও ফেটে যায় না। আর একটা জিনিস হচ্ছে, এই ডিমগুলো জলে দেওয়ার পর যদি বেশি উঠে আসে না, মাথাগুলো তুলে ফেলে জলের উপর থেকে, তাহলে বুঝবেন ডিমগুলো পুরনো, অনেক পুরনো। এই যে দেখুন, গুজগুড়ি ছাড়তে শুরু করেছে। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর তার সাথে একটু ভিনিগার দেবো। এই সামান্য সামান্য একটু ভিনিগার, তাতেই কাজ হয়ে যাবে। আর ডিমগুলো সিদ্ধ যতক্ষণে হয়, ততক্ষণে আমি চিচিঙ্গেগুলো কেটে নিই। টাইমার দিয়ে দিই, মিনিমাম 10 মিনিট ডিম সিদ্ধ করতে হয়। 10 মিনিট দিয়ে দিলাম, ও আপনা আপনি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার চিচিঙ্গে কাটা হয়ে গেছে। চিচিঙ্গেটাকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অনেকে সিদ্ধ করে, কিন্তু আমি সিদ্ধ করিনি, আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে নুন দিয়ে মাখিয়ে রাখার জন্য জল বেরোচ্ছে। সিদ্ধ করলে তো জলটা ফেলে দেবো, ওর উপকারিতাটাই চলে যাবে। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে। ওর গরম জলটা ফেলে দিয়ে আবার ঠান্ডা জলে একটু দিয়ে রেখেছি। এবার কড়াইতে এবার তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরও একটু তেল দিয়ে দিলাম, চিংড়িতে একটু তেল লাগে। শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার আগে থেকে ওই নুন দিয়ে ছটকে রাখা যে চিচিঙ্গাটা, সেটা দিয়ে দেবো। নুন দিয়ে ছটকে রাখা চিংড়িটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে না আবার চিংড়ির সাথে ভাজতে ভাজতে আরও বেশি কালো হয়ে যায়। চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। যেহেতু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এটাকে, তাই এখন আর নুন দেবো না। এতটাই নুন দিতেও লাগবে না, মোটামুটি পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার যত এটা টানবে তত নুন তত বেড়ে যাবে। এবার এটা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম।
হলুদ দিয়ে আরও একবার নাড়িয়ে দেবো। তাড়াতাড়ি রান্না করার জন্য না একটু ঢাকনাটা দিলে সুবিধা হয়, ঢাকা দিয়ে কোনো ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হবে রান্না। মিডিয়ামে করে দিলাম। এবার যতক্ষণে চিচিঙ্গেটা রান্না হয় ততক্ষণে আমি ডিমগুলো ছাড়িয়ে ফেলি। ততক্ষণে আমি ডিমগুলো ছাড়িয়ে ফেলি। এর ডিমগুলো একটু বড় বড় আছে। কদিন ধরে এত ছোট ছোট ডিম দিচ্ছিল না, দুটো কেন তিনটেতেও মনে হবে আমার হচ্ছে না। আমার কেন কারোরই হবে না। আমার তো ডিম খেতে খুব ভালো লাগে। আমি একসাথে মানে আমাদের এই ওয়েদারে 3-4টে ডিম খেয়ে নেব। আর একবার তো মানালি মানালিতেই গেছিলাম, কিন্তু প্রথম যেহেতু আগে সিমলা যেতে হয় ওই ট্যুরটাতে, সিমলাতে গিয়ে আমি ওই আমাদের একটা হট কেটেল নিয়ে যাওয়া হয়েছিল, ইলেকট্রিক কেটেল যাকে বলে, ওইটা নিয়ে যাওয়া হয়েছিল। আমার ছেলে তখন ছোট ছিল, একটু জল গরম করতে হবে বা আমরা একটু চা খাবো, সকালবেলা উঠেই আগে একটু বেড টি না খেলে আছে অনেকের বাথরুমে যেতে পারে না, তাদের জন্য গরম জল বানাতে হবে। একটু জল খাওয়ার জন্য বিশেষ করে ঠান্ডা জল, ওই নভেম্বর মাসের অক্টোবর নভেম্বর মাসের ঠান্ডায় ঠান্ডা জল খাওয়া যায় না একটু গরম জল না মেশালে। এই নানা কারণের জন্য একটা ইলেকট্রিক কেটল নিয়ে গেছিলাম। তা ইলেকট্রিক কেটেলে সকালবেলা ওই জল গরম হতো, চা হতো। এবার সন্ধেবেলা আমরা বাজারে বেরিয়ে মার্কেট থেকে ডিম কিনেছিলাম, যে ডিম সিদ্ধ খেলে শরীরটা গরম থাকে, প্রাণিজ প্রোটিন খেলে শীতকালে শরীরটা গরম থাকে, তাই জন্য ডিম কিনেছিলাম। এবার 12টা ডিম কেনা হয়েছে, 12টা না 30টা ডিম কেনা হয়েছিল। হ্যাঁ, 1 ক্রেট ডিম কিনেছে। আর আমার বরের সব কিছুতেই এইরকমই কেনা, ও মানে কম কিনতে পারে না। ওকে মানে আপনি দুটো বলবেন ও 10টা নিয়ে আসবে। এবার 2 দিন সিমলাতে থাকবো, সেখানে আমার 30টা ডিম কি হবে, 30টা ডিম কিনেছে। এবার প্রথম দিন তো মোটামুটি আমরা 6জন গেছিলাম, তো 12টা ডিম হয়েছে সিদ্ধ, ঠিক আছে, খাওয়া হয়ে গেল। পরের দিনকে যখন আমরা মানালি থেকে বেরোবো, সিমলা থেকে যখন পরের দিন বেরোবো, তখন 18টা ডিম রয়ে গেছে। এবার আরো 18টা ডিম রয়ে গেছে। সেই সেই 18টা ডিম এবার কি করব, অতগুলো ডিম কি হবে, অতগুলো ডিম কে খাবে? আর মা বলেছে ডিম যাত্রা করবি না, কি হবে এবার, কে খাবে অতগুলো ডিম? তা আমার বর বললো এক কাজ করো, সিদ্ধ বসো। সিদ্ধ বসিয়েছি, একবারে তো 18টা ডিম ধরবে না, আমি ওই 9টা করে করে দুবারে সিদ্ধ করব। করার পর প্রথম ক্ষেত যখন সিদ্ধ হয়ে গেছে, তখন সবাই মোটামুটি দুটো করে খেয়েছে। আমার ছেলে ডিম সিদ্ধ বেশি ভালো খায় না বলে ও একটাই খেয়েছে, আর সবাই দুটো দুটো করে খেয়েছে। তাহলে 5 দুগুনি 10টা হলো, আর 11টা ডিম সিদ্ধ হয়েছে, মানে খাওয়া হয়েছে। আর একটা পড়ে আছে। এবার বর বলছে আরগুলোও সিদ্ধ করে নাও। বললাম কে খাবে বলো, তুমি করো না। আমি সিদ্ধ করেছি, করার পর আর বর বলছে যে আমাদের তো এখনো বেরোনোর দেরি আছে, আজকে ব্রেকফাস্টটা করবো না, ব্রেকফাস্টটা আজকে করবো না, তার বদলে এখন এই দুটো ডিম খেলাম, আবার ঘন্টা 2-3 বাদে তো আমরা বেরোবো, ততক্ষণে ডিমগুলো ওগুলো হজম হয়ে যাবে, আবার বেরোনোর সময় দুটো করে ডিম খাবো। এবার ওরা বলেছে, মানে আর যারা গেছিল আমার মা, মাসি, ওরা সবাই বলছে না আমরা তো আর ডিম খাবো না। তখন বর বলেছে ঠিক আছে, আপনাদের খেতে হবে না, আমরা খেয়ে নেবো। ও মা, সেই 3 ঘন্টা বাদে যখন বেরোচ্ছি, তখনও তো রয়েছে 9টা 10টা ডিম, কি হবে? আমার বর তো দুটো খেয়ে বলছে আর খাবো না। এবার আমি বাদ বাকি পুরো 8খানা ডিম
বিট নুন আর গোলমরিচ মাখিয়ে পটাপট পটাপট। ওরা বলছে সারা রাস্তা গাড়িতে 10-12 ঘন্টা জার্নি, তুই এতগুলো ডিম খাচ্ছিস, তোর শরীর খারাপ হবে। মা তো কি রাগারাগি করছে আমার বরের উপর, কেন এত কিনিস তুই। যাই হোক, খেয়ে নিলাম। সকালবেলা দুটো, পরে 8টা, মানে 10টা ডিমই আমি খেয়েছি। বুঝতে পারছেন একটু অবস্থা? মানে ধরুন আজ থেকে 14, 15, 16, 16, 17 সালের কথা বলছি আমি এটা। হ্যাঁ, 16, 17 সালের কথা বলছি। তখন 10টা ডিম খেয়ে নিলাম। যাই হোক, ঠাকুরের দয়ায় আমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি। না পটি পেয়েছে, না কিছু, কোনো কিছুই হয়নি, কোনো অসুবিধাই হয়নি, গ্যাস অম্বলও হয়নি। এই হচ্ছে আমার হায়েস্ট ডিম খাওয়া। আসলে ওটা আমি ঠান্ডায় ছিলাম বলে আমার কোনো অসুবিধা হয়নি। এখানে থাকলে হয়তো আমার শরীরটা খারাপ করতো। আর এখানে আমি এরকম ভাবে ডিম খাইও না, ম্যাক্সিমাম 3টেই খাই, তার বেশি খাই না। বাইরে থাকলে একটু ভালো লাগে ঠান্ডার মধ্যে গরম গরম ডিম সিদ্ধ, গোলমরিচ দেওয়া। কথা বলতে বলতে একটুখানি তলাটা পোড়া পোড়া, হালকা পোড়া পোড়া হচ্ছে। এটা পোড়া না, এটা লালচে রঙ। এমনিতে একটু ভাজা ভাজা এরকম ভাবেই করতে হয়। দেখেন কতটা তেল দিলাম। প্রথমে মনে হলো তেল দেওয়ার সময়, এ বাবা এত তেল, এখন তো তেলই দেখতে পাচ্ছি না, তেলই দেখতে পাচ্ছি না। অনেক সময় লাগবে এটা ভাজতে, যা বুঝতে পারছি আমি, অনেক সময় লাগবে। আর তো সময় নেই আমার। আর একটা কড়াই বার করে আমাকে ডিমটা করে ফেলতে হবে। কি আর করা যাবে, দুটো কড়াই মাজতে হবে। এখন আমার দাঁড়িয়ে থাকার সময় নেই। ওই বাসনগুলো বললাম না মাজবো, আজ না মাজলে কাল বৃহস্পতিবারে পুজো আছে, শুক্রবার আমার আবার দাঁতের ডাক্তারখানায় যাওয়া আছে, হবে না, আজকেই মাজতে হবে। আমি তো টমেটো রান্নায় দেওয়ার সময় না বীজগুলো ফেলে নি, জানেন? বলে, ডাক্তাররাই বলে টমেটোর বীজ থেকে ইউরিক অ্যাসিড বাড়ে, তো এমনি বীজগুলো ফেলে নি। আপনারা ফেলেন তো? যদি না ফেলে থাকেন তাহলে আমার কথা না মেনে ডাক্তারের কথা অনুযায়ী ফেলার চেষ্টা করুন। কারণ সবই তো আমরা এমনিতেই ভেজাল খাচ্ছি, তার মধ্যে যদি কানে শুনি যে এটা থেকে ক্ষতি হতে পারে, তাহলে যেতে যেতে কি সেটা আর করা উচিত বলুন? আমার তো মনে হয় না যেতে যেতে কোনো মানুষ বিষ খেতে পারে। আমি তো পারি না। এই বীজগুলো ফেলে দিলাম। টমেটোটা হয়ে গেল কাটা। পেঁয়াজটা কেটে নিই। আমার বাড়ির লোকের আবার একটু লাল লাল রান্না পছন্দ। হলুদ রান্না দেখলে ওদের আনন্দ হয় না, মুখের এক্সপ্রেশনটা ভালো হয় না। কিন্তু লাল লাল রান্না হলে বেশ ভালো, না হলেও আগে থেকে দেখে বলবে রান্নাটা তো মনে হচ্ছে ভালো হয়েছে। তাই হালকা একটু লাল লঙ্কা দিই, ঝালও হবে, আর একটু তো রং ধরবে। আমি আবার অত লাল দিতেও পারি না, হালকা ঝাল ঝাল দিলাম, তাতেই যা লাল হবে। লাল লঙ্কা দেবো না, হালকা একটা লাল লাল আসবে না, সেটাই হবে। সবুজের যদি রংটাই না থাকে তাহলে আর কি হলো, সবুজ শাকসবজি খেয়ে। এমনি বলে ঢাকা দিয়ে যদি সবুজ শাকসবজি রান্না করা হয় তার রং চলে যায়, বেশিক্ষণ সিদ্ধ করলে রং চলে যায়। তার মধ্যে যদি আবার লাল রং দিই তাহলে সবুজের আর কি থাকে। হালকা দেখছেন একটা রং এসছে, এইটাই হবে, আর দিতে পারছি না আমি। ওদের কথা বেশি শুনলে না রান্নায় আর কোনো পুষ্টিগুণ থাকবে না। তো পেঁয়াজগুলো কেটে নিই, আজকে একটু কষা কষা করবো।
কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা কেটে দেবো, কুচিয়ে দিচ্ছে। কুচিয়ে না যে কোনো রান্নায় দেবেন, পেঁয়াজ আদা রসুন কুচিয়ে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কষতে কম হয়। কিন্তু যখনই ওটা পেস্ট করবেন না, ওটা রান্না হতে না অনেকটা সময় নেয়। এটা আমি, আমার ভাইয়ের বউ বলেছিল, তা আমি সত্যি সত্যি করে দেখেছি। ও অনেক রান্না সম্বন্ধে না, আমার ভাইয়ের বউয়ের অনেক জ্ঞান। ও মানে এই মাস্টার শেফ বলুন, আরো রান্নার যেসব প্রোগ্রামগুলো হয় ও খুব দেখে। প্রচন্ড ন্যাক ওর রান্নাতে। ও বানাতে পারে না হয়তো, সঠিক ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকে না সব সময়, তারপরে একটু কস্টলি হয়ে যায় হয়তো, সেই জন্য বানাতে পারে না। কিন্তু ও চেনে না এরম কোনো মানে জিনিস নেই যেটার আমরা নাম শুনলাম, ওকে জিজ্ঞাসা করলাম, ও ঠিক বলে দেবে। হয় না অনেক জিনিস আছে যেগুলো হিন্দি চ্যানেলগুলোতে বলে বা এমনি কোনো রান্নার চ্যানেলে বলে, যে নামটা আমাদের একদম অচেনা, ওকে জিজ্ঞাসা করবো, ও ঠিক বলে দেবে। তবে কোন রান্না কি কারণে কেন এরকম হয়েছে, ঠিকঠাক হয়নি, সব ও একদম বলে দেবে যে এই কারণে রান্নাটা ঠিক হয়নি। ভীষণ এক্সপার্ট ও রান্নায়। আর তারপর আমার বর, বাবা, আমার বর তো রান্নার গন্ধ শুকেই বলবে নুন কম, মিষ্টি কম, এই কম। আর ও আবার কি, রান্না হয়তো এমনি রান্না করতে পারে, একটা নিজের আইডিয়া দিয়ে দারুণ রান্না করে। তারপর যদি তখন কখনো নতুন কোনো একটা আইটেম রান্না করবে, সেটা একটু ইউটিউব থেকে ফলো করলো, ও নিজে ফলো করলো ইউটিউব থেকে 3-4 জনের রান্না, কিন্তু যখন করবে না, তখন ও নিজের কিছু নিজস্ব টাচ তাতে দেবেই, যেটা আপনি অন্য কারোর মধ্যে খুঁজে পাবেন না। আর সত্যিই রান্নাটা খেতে একদম অসাধারণ হয়। হয়তো ওদেরটা ফলো করে যদি রান্না করতো, তাহলে অতটাও ভালো হতো না। ওর যে স্পেশাল টাচটা থাকে না, সেই টাচটার জন্য রান্নাগুলো খেতে অসাধারণ হয়, দারুণ রান্না করে। এই যে কদিন আগে আমার বাড়ি থেকে সবাই এসেছিল, মা বাবা ভাই, ভাইয়ের বউ বাচ্চা, ওরা সবাই এসেছিল। অনেক দিন আসে না, বছর খানিক হয়ে গেছে আসে না, সবসময় বললে বলে যাবো 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 যাবো, এই বর্ষায় যাব না, এই শীতে যাব না, এই গরমে যাব না, এই করতে থাকে। তো যাই হোক, এবার জোর করে আমার বর বলেছে আসতেই হবে, নাহলে রাগারাগি করছিল খুব, বাজার ফাজার করে নিয়েছে, তো সেই জন্য আসতে বাধ্য হয়েছে। সেদিনকে বর প্রায় 4টে মাছের আইটেম, একটা চিকেনের মাটনের আইটেম, আরো সব মিলিয়ে প্রায় 15-16টার আইটেম রান্না করেছিল। 15-16 না হলেও তো 12টা হবেই। মিষ্টি ফিষ্টি সব ধরে ওই 18টা আইটেম ছিল, সবকিছু ধরে 18টা আইটেম ছিল। তার মধ্যে রান্না করেছিল মোটামুটি 6-7টা আইটেম, 8টা আইটেম রান্না করেছিল। প্রত্যেকটা আইটেমই খেতে ভালো হয়েছিল, প্রত্যেকটা আইটেম খেতে ভালো হয়েছিল। ও ওর থেকে পেয়েছে আমার ছেলে, জানেন, ছেলেটা এখনই সারাক্ষণ খালি বলবে আজ এটা রান্না করবো, কাল সেটা রান্না করবো, একটু দেবে রান্না করতে, তুমি যাও আজকে শুয়ে পড়ো আমি রান্না করে দিচ্ছি। সারাক্ষণ এরকম করতে থাকবে, আর ঠিক বাপের মতো একদম রান্না বান্না করবে, তার গার্নিশ করবে, করে তবে আমাকে ডাকবে, ডেকে বলবে যে দেখো কেমন হয়েছে খেয়ে বলো। আর যদি কোনো ধরুন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হয়, তাহলে তো একদম আমাকে বাইরে দিয়ে, বাবাও যেমন করে, বাইরে দিয়ে দরজাটা ছিটকিনি দিয়ে দেয় আমি যাতে না বেরোই, ছেলেও তো দরজা ছিটকিনি দিয়ে কিছু একটা বানাচ্ছে, বানিয়ে একদম দরজা খুলে বিছানার উপর দিয়ে সাফ করছে, নাও খাও, ওঠো ওঠো খাও, ঠিক বাবার মতো। তো হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ওটা দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিই। বেশি আগে দিলে না, যদি বেশি ভেঙে যায় ঘেটে যায় না, আমার ছেলের আবার তো বেশ ঝাল খেতে পারে না। এটা এবার থাক, তলায় চাপা থাকলে না নরম হয়ে যাবে, কিন্তু ঝালটা পুরো বেরোবে না। হয়ে গেল, এবার একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি না দিলে ঝিঙ্গেটা না একটা খার আছে, সেটাতে একটু চিনি না দিলে খেতে ভালো হয় না, চিনিটা ভালো দিতে হয়। তেলও বেরিয়ে গেছে।
না না, তেল ঠিকই ছিল। এই তো তলায় তেল বেরিয়ে যাচ্ছে, দেখেও তো মনে হচ্ছে বেশ তেল তেল হয়েছে না। নুনটা আশা করি হয়েছে। আমি আর নুন আগে থেকে দেবো না, উড়ে যাওয়া রান্না না আমি একদম খেতে পারি না। একটু কম হবে হোক, পুড়ে গেলে আমি একটুও খেতে পারি না। একটু লাগবে, একটু নুন লাগবে। হুম, একটু নুন লাগবে। ভালো হচ্ছে খেতে। হয়ে গেল, রান্না হয়ে গেছে, তাহলে আমার আর আলাদা আর একটা কড়াই নামাতে হলো না। আর করবো না বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, হয়ে গেল আমার চিচিঙ্গে ছেচকি। কলটা দিয়ে এত বাজে জল পড়ছে না, আমি মুখে একটা ন্যাকড়া বেঁধে রাখি, ওই ন্যাকড়াটা নোংরা হয়ে গেছে বলে ফেলে দিয়েছি, আবার একটা বাঁধতে হবে। ঝট করে ডিমটা বসিয়ে দিই। এবার এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে পেঁয়াজটা পেস্ট করে নেব। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব একবারে পেস্ট করে নেব। মিক্সিটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নেব।
সুন্দর করে চেনার জন্য না জিনিসগুলোকে ভালো মশলা দিতে। এবার কড়ার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে ভাত করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে পেঁয়াজগুলো ওর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ভাজার উপরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে জল জল হয়ে গেলে না ভালো লাগবে না খেতে, গ্রেভিটা হবে না। নুন দিয়ে ভাজলে নরম হয়ে যাবে আর পেঁয়াজ ভাজাটা জল জলি ভাজা হয়ে যাবে না। পৌনে একটা বাড়তে যায়, আমার এখনো রান্না হলো না। বাসন মাজবো, বাসনগুলো মাজবো, স্নান করবো, ঘরটা মুখে দেবো, তবে খাবো। বড় এসে যাবে। ভাজাটা হয়েছে।
আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার নেড়ে তো ভাবছি হচ্ছে না, আলাদা রাখার উপায় নেই। তেলটা খুবই কম হয়ে গেছে না, কম দিতে 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 আর একটুখানি তেল ছিল, ওই তেলটা দিয়ে দিলাম। তাহলে কষা একটু তেল না দিলে না এমনিতেই একটা রান্না শুকনো শুকনো হয়েছে, এটাও যদি শুকনো শুকনো হয় তাহলে মুশকিল হয়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল দিয়ে দিলাম, আর সামান্য মিষ্টি দিয়ে দিলাম। আজকে আমি রান্নাতে না কোনো গুঁড়ো ধীরে ধীরে দেবো না, আমার একদম ভালো লাগে না কোনো ধীরে ধীরে। সব রান্নায় ভালো লাগে না আমার ধীরে ধীরে। এটা হালকা করতে করতে টমেটো পেস্টটা দিয়ে দেবো। কুচি দিলে কতটা পরিমাণে বাড়ে না, যতটা পেস্ট করে দিলে বাড়ে। টমেটো পেস্টটাও দিয়ে দেবেন।
বাটিটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলাটা বলতে আমি একটু ভাতটা বসিয়ে দিই। ঘরে গেছিলাম কাজ করতে, আনিনি, হালকা বেশি লাল হয়ে গেছে লঙ্কাটা, তেলে ভাজতে শুরু করেছে। আর একটু জল দিয়ে দেবো। শুকিয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে দেবো। এবারে মশলাটা করতে শুকিয়ে এলে আর একবার ঢাকা দিয়ে দিই। রান্নার তেল ছেড়ে দিয়েছে, সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দেবো। সুন্দর তেল ছেড়ে দিয়েছি। থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভালো গন্ধও বেরিয়েছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। তাহলেই রেডি আমাদের ডিম কষা। বন্ধুরা, তাহলে রান্না আমার কমপ্লিট, চিচিঙ্গে ছেচকি আর ডিমের কষা। জানি না কেমন হয়েছে রান্নাগুলো, আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। দেখে আপনাদের কেমন লাগছে, আপনারা একটু টেস্ট করতে পারবেন না আমার রান্নার প্রসেস, রান্নাটা দেখে কেমন লাগছে আমাকে জানাবেন। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ জানেন তো আমি বলেছিলাম যে রান্নার পর আমার ঠাকুরের বাসনগুলো মাজতে যেতে হবে। তাও আমার এই ভাত এখনও ফুটছে, দেখুন ওই যে ভাত ফুটছে।
তা আমি মাঝতে মাঝতে এসে একবার ভাতটাকে উপর দিয়ে যাব, তাই আজকে আর বেশি গল্প করতে পারবো না। আবার আগামী দিন আসবো আপনাদের সাথে গল্প করতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। আর যেহেতু আমি প্রথমবার ভিডিও করছি, তাই ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে মার্জনা করে দেবেন। এখনের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরে।